সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম ও অভিনন্দন। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আশা করি তোমরা বাসায় সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি এবং এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে আলোচনা করছি। এই সংগঠনটি ছিল ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম সুসংগঠিত রাজনৈতিক দল। 1885 সালের শেষের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক জীবনে এক নতুন যুগের সূচনা করে। ইংরেজ সরকারের শাসন ও শোষণ নীতি গোটা ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তোলে। ফলে ভারতবর্ষে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসনের দাবিতে উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণী একটি স্থায়ী সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়। তবে ব্রিটিশ সরকারের ভাগ করো ও শাসন করো নীতি অবলম্বনের ফলে হিন্দু জনগণ প্রথম থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করতে থাকে। তারা পাশ্চাত্য শিক্ষা লাভ করে সব দিক থেকে প্রভাব প্রতিপত্তি অর্জন করে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের প্রচেষ্টায় ধীরে ধীরে একটি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে। তাদের মধ্যে ক্রমান্বয়েই জাতীয়তাবাদী চিন্তা চেতনা জন্ম লাভ করে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এই জাতীয়তাবাদী চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ। সরকারের প্রতিক্রিয়াশীল নীতির জন্য জাতীয় আন্দোলন দ্রুতগতিতে অগ্রসর হয়। আমরা লক্ষ্য করি যে 1878 সালে বড়লাট লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ভ্যানিকুলার প্রেস অ্যাক্ট এবং ভারতবাসীকে নিরস্ত্র করার জন্য আর্মস অ্যাক্ট পাশ করেন। ভারত সভায় এই দুইটি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে এ সময় ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে জাতিগত বৈষম্য প্রকট আকার ধারণ করে। ফলে ইংরেজ ও ভারতীয়দের সম্পর্কের ক্ষেত্রে চরম অবনতি ঘটে। 1883 সালে ইলবার্ট বিলকে কেন্দ্র করে বিদেশি শাসনের প্রতি ভারতীয়দের ঘৃণার মাত্রা আরও বৃদ্ধি পায়। এই বিলের উদ্দেশ্য ছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই যাবৎ ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে যে বৈষম্য ছিল তা দূর করা। এই বিলের মাধ্যমে ভারতীয় বিচারকগণকে ইংরেজ বিচারকগণের সমমর্যাদায় ও সম ক্ষমতাদানের প্রস্তাব করা হয়। এই বিলের বিরুদ্ধে ইংরেজরা তুমুল আন্দোলন শুরু করলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে ভারত সভাও প্রত্যুত্তরে প্রতি আন্দোলন গড়ে তোলে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়। এসব ঘটনাবলীর মাধ্যমে সচেতন শিক্ষিত ভারতবাসী এ সিদ্ধান্ত আসেন যে স্থায়ী সংগঠন ছাড়া ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা সম্ভব নয়। ঐতিহাসিক অনিলশীল ইলবার্ট বিল সংক্রান্ত আন্দোলনকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বাভাস বলে মন্তব্য করেন। সর্বোপরি ইংরেজ শাসকদের স্বৈরাচারী ও বৈষম্যমূলক নীতি ভারতীয়দের মধ্যে স্বাধীনতা লাভের স্পৃহা জাগরিত করে। অর্থনৈতিক ও সামাজিক ছাড়াও চাকুরির ক্ষেত্রেও ভারতীয় জনগণ নানা বাধা নিষেধের শিকার হয়েছিলেন। শ্বেতকার ব্রিটিশ শাসকবৃন্দ কৃষ্ণকায় ভারতীয় প্রজাদের বলতো হাফ
গরিলা, হাফ নিগ্রো, যদিও তারা আফ্রিকানদের মতো কালো বর্ণের ছিল না। ভারতীয়দের প্রথম শ্রেণীর রেল কক্ষে ভ্রমণ নিষিদ্ধ ছিল। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী এই ধরনের বৈষম্যের শিকার হয়েছিলেন। বিচার ক্ষেত্রে ব্রিটিশ অপরাধীদের প্রতি পক্ষপাতিত্ব করা হতো। অপরাধের জন্য ভারতীয়দের তুলনায় ব্রিটিশ নাগরিকদের লঘু শাস্তি দেওয়া হতো। মোট কথা, ভারতবাসী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই ছিল অবহেলিত ও বঞ্চিত। 1857 সালের স্বাধীনতা আন্দোলনের ব্যর্থ হলেও রাজনৈতিকভাবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতীয় চেতনাবোধ জাগরিত হয়। এই সময় অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতবাসীদের অসন্তোষ প্রশমিত করার লক্ষ্যে 1883 সালের 1 মার্চ একটি খোলা চিঠির মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও মানসিক উৎকর্ষতা লাভের প্রয়োজনে ভারতবর্ষে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। অন্যদিকে 1883 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় কলকাতায় একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সুযোগটিকে কাজে লাগান এবং এই সময়ে ভারতের বিশিষ্ট নেতাদের একটি জাতীয় সম্মেলন আহ্বান করেন। সম্মেলনে ভারতীয়দের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন এবং বিচার ব্যবস্থার পৃথকীকরণ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এদিকে অ্যালান অক্টোভিয়ান হিউম 1884 সালের প্রথম দিকে ভারতের তদানীন্তন বড় লর্ড ডাফরিনের সাথে সাক্ষাৎ করেন এবং ভারতীয়দের পক্ষে তার পরিকল্পনা তুলে ধরেন। গভর্নর জেনারেল লর্ড ডাফরিন হিউমের পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এরই ধারাবাহিকতায় সরকারি পৃষ্ঠপোষকতায় 1885 সালের 28 ডিসেম্বর বোম্বের গোপাল দাস তেজপাল সংস্কৃত কলেজের হল ঘরে কয়েকজন প্রখ্যাত ভারতবাসী ও অ্যালান অক্টোভিয়ান হিউমের প্রচেষ্টায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। বাঙালি ব্যারিস্টার মিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়। এ সময় হিউমকে কংগ্রেস প্রতিষ্ঠার সহযোগিতা করেন উমেশ চন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন ব্রিটিশ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা ভারতবাসীর প্রয়োজনে কেন ভারতীয় জাতীয় কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? অবশ্য ভারতের রাজনৈতিক মুক্তির জন্য সমকালীন বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলের রাজনৈতিক ও চিন্তাশীল ব্যক্তিদের দেশপ্রেমের আদর্শ দ্বারা হিউম মোটেই অনুপ্রাণিত ছিলেন না। ভারতীয় জাতীয় কংগ্রেস সংগঠনটি গঠনের মূলে হিউমের উদ্দেশ্য আদর্শ ছিল ভিন্ন। সে সময় ভারতের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে সাধারণ অসন্তোষের মাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে হিউম ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের বিপদ অনুভব করেন। ভারতীয় জনগণের অর্থনৈতিক দুরবস্থা ও শিক্ষিত সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী মনোভাবের প্রসার ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন করে তোলার সম্ভাবনা হিউমকে বারবার উদ্বিগ্ন করে তুলেছিল। ভারতীয়দের অসন্তোষ প্রশমিত করার প্রয়োজনে
হিউম অনুভব করেন। এই কারণে তিনি ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শুরু করেন। ভারতীয় তরুণদের মনোভাব অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য 1885 সালের 28 ডিসেম্বর ভারতের প্রখ্যাত ব্যক্তিদের সহায়তায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেন। পরিশেষে বলা যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আকস্মিক কোনো ঘটনা ছিল না। দীর্ঘদিনের বঞ্চনা এবং স্বদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য রাজনৈতিক চেতনা সম্পন্ন একদল ভারতীয় নেতৃবৃন্দের আকাঙ্ক্ষা থেকেই এই প্রতিষ্ঠানটি জন্ম হয়। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। 1885 সালের 28 ডিসেম্বর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ব্রিটিশ ভারতীয় রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে। এই সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সফলতা অর্জনের লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। এখন আমি উদ্দেশ্যগুলো সম্পর্কে বলছি। প্রথমত, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ভারতীয়দের মধ্যে যোগসূত্র স্থাপন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 2 নম্বরে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মনের সংকীর্ণতা বিদূরিত করে বৃহত্তর জাতীয় ঐক্য করা, যাতে প্রাদেশিক সংকীর্ণতা দূরীভূত হয়। 3 নম্বরে, বিশিষ্ট জ্ঞানী, গুণী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং তা সমাধানের প্রচেষ্টা চালানো। 4 নম্বরে, আগামী 1 বছরের রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি লক্ষ্য উদ্দেশ্য ঘোষণার পর কংগ্রেসের প্রথম অধিবেশনেই 9টি প্রস্তাব গৃহীত হয়। কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে এই উদ্দেশ্য ও প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কংগ্রেসের কার্যক্রম পরিচালিত হলেও 1905 সালের ও 1906 সালের দিকে এসে কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য প্রধানত 2টি দাবিতে পরিণত হয়। আর তা হলো, 1 নম্বরে স্বরাজ লাভের দাবি, দ্বিতীয়ত পূর্ণ স্বাধীনতার দাবি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে তোমরা প্রধানত 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে জানতে পেরেছ, কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করেছ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।